নমস্কার, আমি ডক্টর অভ্রজিৎ রায়, রুমাটোলজিস্ট অ্যাটাচ টু বেলভিউ ফোর্টিস অ্যান্ড উডল্যান্ডস হসপিটাল। আর আমি আমার নিজের চেম্বার থেকে বলছি। আমি প্রাইমারিলি বাতের বিশেষজ্ঞ। তার ভেতরে অনেক পেশেন্টই আমার আছে রুমাটয়েড আর্থ্রাইটিসে ভোগে। এটা হচ্ছে প্রথমত একটা প্রদাহজনিত বাত। সারা পৃথিবীতে 1% বা তার লেসে হয়। তো 140 কোটি ভারতবাসীর মধ্যে 1,40,00,000 এই অসুখ আছে। তার ভেতরে 80% হচ্ছে ইয়াং মহিলা, তাদের বয়স হচ্ছে 15 বছর থেকে 45 বছরের মধ্যে, যদিও পুরুষদেরও হয়। কিন্তু 60 বছরের পরে পুরুষ এবং মহিলা দুটো দলেই প্রায় ইকুয়ালি এফেক্টেড হয়। এবার চলে এসে যাক, আমরা বুঝবো কি করে একটি ইয়াং মেয়ে সকালে উঠে সে হাত মুড়তে পারছে না, সে পা মাটিতে দিতে পারছে না, তার প্রত্যেকটা গাঁট স্টিফ, ছোট ছোট গাঁট হাতে, সেগুলো স্টিফ, মুঠো করতে পারছে না বলে। তাছাড়া ঘাড়ে ব্যথা হতে পারে। এছাড়া আনুষঙ্গিক একটা জ্বর, লো গ্রেড ফিভার কারো কারো থাকবে। আর অসম্ভব ক্লান্তি, মনে বিষণ্ণতা, একটা টায়ার্ডনেস, এগুলো থাকবে। রুমাটয়েড মনে রাখতে হবে শুধুমাত্র বাত নয়, এটা আরও অ্যাডভান্সড হলে আমাদের হার্ট, লাংস এবং অস্টিওপোরোসিস মানে বা হাড়ের ক্ষয় সবই করতে পারে এবং করেও থাকে। বিক্ষিপ্তভাবে নার্ভের প্রবলেমও হয়। আমরা জানি হাতের নার্ভ, যে এটা বলি মিডিয়ান নার্ভ, এটা এখানে ট্র্যাপড হয়ে যায়, তখন এটাকে বলি কার্পাল টানেল সিনড্রোম। ফলে হাত থেকে সসপেন বা চামচ বা প্লেট পড়ে যেতে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে নার্ভের ইনভলভমেন্টও হয়। চোখের অশ্রু অনেক সময় শুকনো হয়ে যায়, যেটাকে আমরা সিক্কা সিমটমস বলি। ফলে চোখের মণি বা চোখের স্ক্লেরা, যে সাদা অংশটা, দুটোই ক্ষতি হতে পারে। এমনকি ড্যামেজ কেসে অন্ধত্ব হতে পারে। এবং আপনারা জানবেন এর সাথে এটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এর ভেতরে রিউমাটয়েড ফ্যাক্টর বলে আমরা রক্তে একটা অ্যান্টিবডি পাই, সেটা 70% ক্ষেত্রে। আবার অ্যান্টি সিসিবি বলে আরেকটা অ্যান্টিবডি পাই, সেটাও প্রায় 60-70% ক্ষেত্রে। দুটো মিলিয়ে প্রায় 85% ক্ষেত্রে আমরা পজিটিভ পাবো। কিন্তু 15% ক্ষেত্রে আমরা রুমাটয়েড ফ্যাক্টর বা সিসিপি পজিটিভ পাবো না। তাদের আমরা বলবো সেরোনেগেটিভ রুমাটয়েড। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের দেখব রক্তাল্পতা থাকবে, অ্যানিমিয়া, আমরা বলি নর্মোক্রমিক নর্মোসেরিক অ্যানিমিয়া। এছাড়া যার আয়রন ঠিক আছে, B12 ঠিক আছে, ফোলেট ঠিক আছে, অথচ ভদ্রমহিলার কিন্তু রক্তাল্পতায় ভুগছেন। লিভার ফাংশন টেস্টেও একটু ডিরেঞ্জমেন্ট হতে পারে। আচ্ছা, এরপরে চলে এলো এক্সরেতে। আমরা সাধারণভাবে আর্লি স্টেজে কিছু পাই না, যেটা পাই হচ্ছে আলট্রাসাউন্ড পাওয়ার ডপলার বলে, গাঁটের স্পেশাল আলট্রাসাউন্ডে খুব আর্লি স্টেজে আমরা বলি সাইনোভাইটিস বা ওই জয়েন্টের ক্যাপসুলের সোয়েলিংগুলো ধরা পড়ে যায়। এছাড়া যাদের অর্থনৈতিক অবস্থা প্রবল, তারা এমআরআই থেকেও ধরতে পারে। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পেশেন্টকে আর্লি স্টেজে ধরা, যাতে প্রথম 2 বছরের মধ্যে তাকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাকে আমরা ডিজিজ রেমিশনে নিয়ে যেতে পারি। যেমন জ্বর চলে যায় মানুষ বলে রেমিশন, সেমনি ডিজিজটাকে রেমিশনে নিয়ে যেতে পারি, কিন্তু ডিজিজটা সারানো যায় না। আর যারা লেটে আসে, 5-7 বছর বাদে আসে, তাদের জন্য আমরা বলি লো ডিজিজ অ্যাক্টিভিটি। হয়তো রেমিশন পেলাম না, কিন্তু আকরিক অর্থে তার অসুখের প্রগতিটা বা দৌড়নোটা অনেকটা কমিয়ে দেওয়া গেল। এবার ট্রিটমেন্টে চলে আসা যাক। ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে আগে হচ্ছে পেইন কিলার বা আমরা ব্যথার ওষুধ খুব সংযত হয়ে আমরা ব্যবহার করব। আমাদের অনেক পেশেন্টের ডায়াবেটিস থাকে, যারা পেইন কিলার নিতে পারে না, বা গ্যাস অম্বল থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেফ হচ্ছে প্যারাসিটামল, সেটা আপনারাও জানেন। এরপরে আছে আসলে রুমাটয়েডের নিজস্ব কিছু মেডিসিন, যেটাকে আমরা বলি কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগস।
যেমন মেথোট্রেক্সেট বা সালফাসালাসিন বা লেফটেনোমাইড বা হাইড্রক্সিক্লোরোকুইন। এই কথাগুলো আপনারা হয়তো অনেক সময় শুনেছেন, হয়তো কোভিডের টাইমেও শুনেছেন। এগুলো বিক্ষিপ্ত ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় প্রথম লাইনে করে। অসুখটাকে আমরা একটা ওষুধ, গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে মেথোট্রেক্সেট, খুব স্মল ডোজে আমরা 30 মিলিগ্রাম সপ্তাহে বা তার কমে ব্যবহার করে অসুখটাকে কন্ট্রোল করে দিতে পারি। ফেল করলে আমরা ওর সাথে সালফাসালাসিন আর হাইড্রক্সিক্লোরোকুইন অ্যাড করতে পারি, বা বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে লেফটেনোমাইড অ্যাড করতে পারি। ফেল তা সত্ত্বেও পেশেন্টরা ফেল করে, কারণ রিউমাটয়েড একজনের থেকে আরেকজন অন্য রকম, প্রচুর তারতম্য আছে। তখন আমরা একে কখনো কখনো এমার্জেন্সি হিসেবে স্টেরয়েড দিয়ে কন্ট্রোল করে দিয়ে তারপর বায়োলজিক থেরাপিতে যাই। বায়োলজিক থেরাপি হচ্ছে দামি মলিকিউল, প্রোটিন মলিকিউল, যেগুলো বিশেষ করে রিউমাটয়েডের ওই ক্ষতিকারক কেমিক্যালগুলোকে নিউট্রালাইজ করে অসুখটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। কিন্তু ধরুন কারো অর্থনৈতিক ক্ষমতা অতটা প্রবল নয়, তাহলে জ্যাক ইনহিবিটর বলে আমাদের কিছু ওষুধ নতুন বেরিয়েছে, যেগুলো ইন্ডিয়ান কোম্পানিগুলো জেনেরিক তৈরি করেছে, এবং সেগুলো দাম অপেক্ষাকৃত কম। অপেক্ষাকৃত মানে 2000 টাকার কম বলতে পারেন, মানে মধ্যবিত্ত মোটামুটি অ্যাফোর্ড করলেও করতে পারে, এবং তাদের দিয়ে আমরা রিউমাটয়েডটাকে কন্ট্রোল করি। এছাড়া হেলদি লাইফস্টাইল, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, নো স্মোকিং, কোনো তামাক খাওয়া নয়, তামাক খাওয়া চলবে না। এছাড়া বেশি কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা খাওয়া উচিত না। ওমেগা 3 যেটা ফ্যাটি মাছে পাওয়া যায়, ইনক্লুডিং আমাদের ইলিশ মাছ, সেটাতে কিন্তু উপকার আছে। এছাড়া প্রত্যেকদিন 4টে করে ড্রাই ফ্রুটস খান, কাঠবাদাম, আমন্ডস ভিজিয়ে খেতে পারেন, ড্রাই খেতে পারেন, ওয়ালনাটস, আপনার কাজু বাদাম ইত্যাদি। এবং পারতপক্ষে ঠান্ডা লাগাবেন না। দাঁতের অবশ্যই যত্ন নেবেন। দাঁতের ডেন্টাল হাইজিনটা ভালো থাকলে রিউমাটয়েড অনেক সময় ভালো থাকে। তবে এটা মনে রাখবেন যে মানসিক স্ট্রেস বা অশান্তির থেকে অনেক সময় অসুখটা বাড়তে পারে। এছাড়া বহু বছর পরে বললাম তো হার্ট, লাংস আর হাড়ের ক্ষতি হয়। ফলে বিশেষজ্ঞ যিনি আছেন, যে আপনাকে দেখছেন, তিনি নিজে কিছুটা সামলে দেবেন, নইলে তার কলিগদের কাছে পাঠিয়ে হার্ট, লাংস, অস্টিওপোরোসিস ইত্যাদি ড্যামেজগুলো আটকে দেবে। আশা করি এইটুকুই যথেষ্ট। থ্যাংক ইউ, নমস্কার।